আহমেদের মুখে এমন উদ্বিগ্নতা দেখে রোজার মনে হলো আজ হয়তো তাকে একটু ভিন্নভাবে আহমেদকে আশ্বস্ত করতে হবে। ঘুম ঘুম ভাবে রোজার মাথায় একটা আসেনি যে সে কি করতে যাচ্ছে। ঘুমের রেশটা এখনো কাটাতে পারেনি যে সে এক মুহূর্তের জন্য তার সমস্ত দ্বিধা, নিজের কঠোরতার মুখোশ সরিয়ে দিল। কিছু না বলেই আস্তে করে আহমেদের মুখের দিকে এগিয়ে এলো। আহমেদ প্রথমে বুঝতে পারল না রোজা কি করতে যাচ্ছে। ঘুম ঘুম চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে রোজা হঠাৎই আহমেদের অধরে অধর মিলিয়ে দিল। হতভম্ব হয়ে গেল আহমেদ, থমকে গেল সে। রোজা নিজের ইচ্ছায় এমন করে তার কাছে এসেছে, এ যেন একদম অবিশ্বাস্য। আহমেদের ভেতরে এক অদ্ভুত আবেগের স্রোত বইয়ে দিল। রোজার হঠাৎ করে ঠোঁট মেলানোর এই অপ্রত্যাশিত ভালোবাসার প্রকাশে আহমেদ যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। রোজা যে নিজে থেকে এমনভাবে তাকে কাছে টেনে নেবে তা সে কল্পনাও করেনি। রোজার ঠোঁটের কোমল স্পর্শে তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা আর গভীর আকাঙ্ক্ষার স্রোত বয়ে গেল। কিন্তু মুহূর্তের মধ্যেই আহমেদ নিজেও আবেশে চোখ বন্ধ করে ফেলল, আর নিজেকে ধরে রাখতে পারল না। রোজার এই অদ্ভুতপূর্ণ ভালোবাসার প্রকাশ দেখে সে আরও ব্যাকুল হয়ে পড়ল। এক হাত বাড়িয়ে দিয়ে রোজার মুখটা মমতায় ধরে রেখে ধীরে ধীরে রোজার ঠোঁটের উপর আলতো করে ঠোঁট ডোবাতে লাগলো, যেন প্রতিটি স্পর্শে তাকে আশ্বাস দিতে চায়, তাকে আরও নিবিড়ভাবে অনুভব করতে চায়। তার এই আদরে রোজার সমস্ত উদ্বেগ যেন হারিয়ে যাচ্ছিল। তার ভেতরে এক অনিবর্জনীয় শিহরণ কাজ করছিল। আহমেদের স্পর্শের গভীর ভালোবাসায় রোজার মনেও এক অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। আহমেদ ধীরে ধীরে তার এক হাতে রোজার মুখটি আরও কাছে টেনে আনলো, অন্য হাতটি দিয়ে তার কোমর জড়িয়ে ধরে তাকে আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরল। নিজেকে নিয়ন্ত্রণ করা ক্রমেই কঠিন হয়ে পড়েছে। হাতের স্পর্শ বেসামাল হয়ে পড়েছে। সে রোজার ঠোঁটের প্রতিটা অংশ আলতো করে গভীরভাবেই আদর করতে লাগলো, যেন প্রতিটা স্পর্শের মাধ্যমে তাকে আশ্বস্ত করতে চায়, তাকে আরও গভীরভাবে নিজের মধ্যে ধারণ করতে চায়। যত্নের শ্বাসে শুষে নিতে লাগলো প্রিয়তমার ঠোঁট। তার এই নিবিড় স্পর্শে রোজা নিজের সমস্ত শক্তি, সমস্ত কঠোরতা হারিয়ে ফেলল। তার শরীরের প্রতিটা কণায় শিহরণ খেলে যায়। আহমেদের ব্যাকুল ঠোঁটের অবিরত ছোঁয়ায় রোজা এক মুহূর্তের জন্য নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করল। ঘুমের ঘোরে বুঝতেই পারল না যে সে নিজেই আহমেদকে কাছে টেনে নিয়েছে। আহমেদের প্রতিটি আলতো আদরে সে অনুভব করল সেই নিরাপত্তা, সেই গভীর মমতা যা তার মনকে শান্তিতে ভরিয়ে তুলল। রোজা এবার এক হাতে আহমেদের উন্মুক্ত পিঠ চেপে ধরল এবং অন্য হাত গলিয়ে দিল আহমেদের ঘাড়ে। আহমেদের চুল আলতো করে চেপে ধরে আরও নিবিড়ভাবে সেও ডুবে যায়। আহমেদও এই প্রথমবার রোজার কোমলতায় এতটা গভীরে ডুবে গেল, যেন তার সমস্ত অনুভূতি, তার সমস্ত ভালোবাসা এই চুমুর মধ্যে দিয়েই প্রকাশ পাচ্ছে। হঠাৎ করেই আহমেদ না চাইতেও আউট অফ কন্ট্রোল হয়ে পড়ল। ঘাড় থেকে রোজার হাত সরিয়ে তার কোমল আঙুলগুলো মুঠো করে ধরল। তার অন্য হাত আলতোভাবে রোজার কাঁধে রেখে তাকে কাছে টেনে নিল। গভীর স্পর্শে ছুঁয়ে রোজার ব্লাউজের ফিতে একটানে খুলে ফেলল। তার আঙুলের স্পর্শ পিঠে পড়তেই সে স্পর্শে রোজা হারিয়ে গেল। শিউরে উঠল পুরো শরীর, যা আহমেদকে আরও বেশি বেসামাল করে তুলল, যেন তার চারপাশের সব কিছু মিলিয়ে গেছে। আহমেদের আঙুল ধীরে ধীরে রোজার পিঠ ছুঁয়ে নিচে উদরের কাছে আসতে থাকল। তলপেটে শীতল হাতের স্পর্শ পেয়ে আহমেদের পিঠ সজোরে খামচে ধরল রোজা। আহমেদ এবার রোজার কোমরে গুজে থাকা শাড়ি খুলে ফেলল। আহমেদের এতদিনের আকাঙ্ক্ষা, এতদিনের অপেক্ষা যেন অবশেষে শেষ হলো। এই গভীর আবেগময় মুহূর্তে তাদের মাঝে আর কোনো দূরত্ব থাকল না, যেন দুজনের অস্তিত্ব একে অপরের মধ্যে মিশে গেছে। আহমেদের এই স্পর্শে রোজার মনে হলো পৃথিবীর সমস্ত ভয়, সমস্ত অস্থিরতা এই ভালোবাসার মধ্যে বিলীন হয়ে গেছে। ঘরের দেওয়ালের সাথে সাথে রাতের জোনাকিগুলো যেন লজ্জায় মুখ লুকালো।
দুজনের এই গভীর স্পর্শ যেন তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করল, যেখানে ভাষা নয় বরং অনুভূতি দিয়েই তারা একে অপরকে সম্পূর্ণভাবে বুঝে নিতে পারবে। তবে আজ বোধহয় সত্যি পুরোপুরিভাবে পূর্ণতা পেল 4 বছরের সম্পর্কের ভিত্তি। সকালটা যেন এক সোনালি পরশ দিয়ে সজ্জিত। সূর্যের আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে। আকাশে যেন সোনালি রঙের চাদর বিছিয়ে দিয়েছে। শিশির ভেজা ঘাসগুলোতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে ছোট্ট ছোট্ট হীরার টুকরো মতো জ্বলজ্বল করছে। পাখিরা তাদের মন ভরে গান গাইছে, যেন এই সকালে সবকিছু প্রাণ ফিরে পেয়েছে। বাতাসে মৃদু শীতলতার অনুভূতি আছে, তবে হালকা উষ্ণ রোদের কারণে তা এক মিশ্র আনন্দে রূপ নিয়েছে। গাছের পাতাগুলোতে হালকা ঝিকিমিকি, যেন রোদের সাথে খেলায় মেতে উঠেছে। দূরে কেউ একজন মৃদু গান গাইছে, সেই সুর যেন সকালের মায়াময় পরিবেশে এক অন্যরকম সুরাবলীর আবেশ নিয়ে এসেছে। এমন সকালের পরশে মনে হয় নতুন করে বাঁচার জন্য প্রতিটি প্রাণ যেন এক নতুন শক্তি অর্জন করেছে। ভোর রাতটা যেন স্বপ্নের মতন কেটেছিল আহমেদ আর রোজার জন্য। একে অপরের ভালোবাসায় ডুবেছিল তারা। সেই গভীরতায় তাদের হৃদয়ের বাঁধ যেন উজাড় হয়ে গিয়েছিল। আহমেদ আজ সকালে ঘুম থেকে উঠে এই অনুভূতিগুলোই মনে করে গভীর তৃপ্তির একটা মুচকি হাসি ফুটিয়ে তোলে। ঘুমন্ত রোজার দিকে তাকিয়ে আহমেদ সেই রমণীর কপালে একটা ছোট্ট চুমো দিয়ে মাথায় হাত বুলালো কিছুক্ষণ। আহমেদ কোনোভাবেই ভাবতে পারেনি রোজা আজ নিজ থেকে তার এতটা কাছে আসবে। তবে সকালবেলা উঠে আহমেদ এখন বেশ বুঝতে পারছে ভোরবেলা রোজা যা করেছে সব ঘুমের ঘরেই করেছে, নয়তো তার কাছে এগুলো আশা করা তো বিলাসিতা মাত্র। কত শান্তিতে ঘুমাচ্ছে এখন সে। চরম হিংসে হলো আহমেদের। ভোর রাতে তাকে পুরোপুরিভাবে পাগল করে দিয়ে এখন এই মেয়ে প্রশান্তিতে চোখ বুজে রয়েছে। ধীরে ধীরে বিছানা থেকে উঠে আহমেদ জানলার দিকে এক ঝলক তাকায়। গত রাতের সেই মধুর স্মৃতিগুলো মনে করে তার মন এক অনাবিল প্রশান্তিতে ভরে ওঠে। গলায় হালকা সুর তোলে। রোজার শরীরে কম্বলটা ভালো করে জড়িয়ে দিয়ে সে বাথরুমের দিকে পা বাড়ায়। মনের হাসি তার ঠোঁটে খেলে যায়, যেন মনে মনে সেই রাতের প্রতিটা মুহূর্তকে আবারও স্পর্শ করছে। গোসলের ঠান্ডা পানির স্পর্শ তাকে নতুনভাবে উজ্জীবিত করে। জল কপালে গড়িয়ে পড়ার সময় সে অনুভব করে তার জীবনে এমন একটা মানুষ আছে যাকে সে একান্তে ভালোবাসে। প্রতিটা জলের ফোঁটায় যেন গতকালের মধুর স্মৃতি ভেসে ওঠে, আর আহমেদের মনে এক গভীর মায়াবী আবেশ ছড়িয়ে পড়ে। কেবলই আহমেদ গোসল সেরে রান্নাঘরে ঢুকল। ভেজা চুলগুলো তার কপালের ওপর দিয়ে বয়ে নামছে। তার মুখে এখনও স্নিগ্ধতার আভা, এক ধরনের প্রশান্তি। আজ সে ভেবেই রেখেছে রোজার জন্য রান্না করবে। অন্যরকম এক উত্তেজনা আর ভালোবাসায় মন ভরে আছে তার। তেল গরম করে ধীরে ধীরে পেঁয়াজ কুচি যোগ করলো আহমেদ, আর মসৃণ বাদামি রং ধরার জন্য মনোযোগ দিয়ে ভাজতে লাগলো। এ যেন শুধু রান্না নয়, বরং রোজার জন্য তার ভালোবাসার এক মিষ্টি প্রকাশ। ঠিক তখনই আহমেদের নিষ্ঠুর ফোনটা কেঁপে ঝংকার দিয়ে উঠল। রান্নার জন্য মাছ ধুচ্ছিল আহমেদ। ফোনের রিংটং শুনে সে তার কাজ থামিয়ে ফোনের দিকে এক পলক তাকালো। বুঝতে পারল স্টুডিও থেকে ফোন এসেছে। পাশে থাকা টিস্যু দিয়ে ভালো করে হাত মুছে আহমেদ ফোনটা কানে নিল। অপর পাশ থেকে সঙ্গে সঙ্গেই এক অধৈর্য পুরুষালী কণ্ঠ শোনা গেল। ব্যাপার কি সাদ, এখনো তো দেখা নেই কেন? কয়টা বাজে এখন? হ্যাঁ, আসলে ও পাশ থেকে কথা বলছে আহমেদের এই মিডিয়া জগতের সবচেয়ে কাছের বন্ধু, নতুন গায়ক আবির হক। আজ আমার তুমি সিনেমার টাইটেল সঙ্গে তাদের দুজনেরই গানের রেকর্ডিং রয়েছে। আহমেদ কানে ফোনটা চেপে ধরে আবারও মাছ ধুতে যেতে যেতে বলল, আজ থেকে একটু দেরি হবে বুঝলি, একটু আগে ঘুম থেকে উঠলাম। অবাকের চরম পর্যায়ে পৌঁছে আবির বলে উঠল, কি কি বলছিস তুই এসব? তুই কবে থেকে এরকম ফাঁকিবাজ অলস হয়ে গিয়েছিস বলতো? জীবনে তো তোকে আমি কাজের প্রতি এতটা উদাসীন দেখিনি। বলি ব্যাপার কি তোর? হ্যাঁ, কেবল ঘুম থেকে উঠলি মানে? তুই না ভোর 5টায় ঘুম থেকে উঠিস? আহমেদ এবার মাছ ধুয়ে
সাইডে রেখে ফোন হাতে নিয়ে বলল, ভাই দেখ, মাঝরাতের কাজ যদি ভোরবেলা করতে হয় তাহলে তো ঘুম থেকে উঠতে একটু দেরি হবেই। আবির আগামাথা কিছু না বুঝে বলল। হ্যাঁ, এই মাথাটা গেছে নাকি তোর? হ্যাঁ, আহমেদ এবার ভনিতা বাদ দিয়ে বলে উঠল, শোন, আমি এখনো নববিবাহিত একজন সংসারী পুরুষ। আমার এখন ঘুম থেকে উঠতে দেরি হবে, এটাই স্বাভাবিক। তবে বউ আমার সবসময় এরকম ভালো মুডে থাকলে প্রতিদিনই স্টুডিওতে যেতে আমার এর থেকেও বেশি দেরি হবে। কিছুই করার নাই। পরের কথাগুলো কানে গেল না আবিরের। সে প্রথম কথাটাই মাথায় নিয়ে বলল, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, বিবাহিত পুরুষ মানে? এই কি বলছিস তুই এসব? হ্যাঁ, আহমেদ মিষ্টি এসে গর্ব করে জবাব দিল, গতকাল বিয়ে করেছি, সুতরাং গত রাতে আমার বাসরাত ছিল। একটা নববিবাহিত পুরুষকে এভাবে সকাল সকাল ফোন দিয়ে ডিস্টার্ব করাটা কি ঠিক বলতো? লজ্জা নেই তোর? বাসরাতের পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হবে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? আবিরের মাথা যেন ভন ভন করে ঘুরতে থাকলো। চোখ পিটপিট করে ভাষ্যহীন হয়ে কানে নেওয়া ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো সে। আহমেদ যেন বুঝতে পারল আবিরের অবস্থা। আবির এবং আহমেদ মিডিয়া জগতে বন্ধু হলো, বাস্তব জীবনে তারা তার থেকেও অনেক ভালো বন্ধু। একে অপরের সমস্ত ব্যক্তিগত কথা তারা শেয়ার করে। আহমেদ এবার ভাবল প্রথম থেকে সব কিছু আবিরকে খুলে বলবে। এমনিতেও রোজার বিষয়ে আবির এর আগে থেকেই আহমেদের কাছে সব শুনেছে। আহমেদ এবার একটা দীর্ঘশ্বাস ফেলে প্রথম থেকে সমস্ত ঘটনা ধীরে ধীরে খুলে বলল আবিরকে। সকালে সূর্যের প্রখরতা তীব্র হতেই এক আলো ঝটকা রোজার চোখে এসে লাগলো। বিরক্তিতে চোখ কুঁচকে ফেলল রোজা। একটু নড়েচড়ে এসে ডান দিকে মুখ করে শুয়ে পড়ল। ঘুমটা ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। এবার রোজা কোনো মতে চোখ খুলে দু হাত দিয়ে চোখ ঘষতে শুরু করলো। কিন্তু কেন জানি সব কিছু অস্বাভাবিক লাগছিল তার। নিজেকে কেন এত হালকা লাগছে বুঝে উঠতে পারল না রোজা। পুরোপুরিভাবে ঘুম ভাঙতেই রোজা একটু আশেপাশে তাকালো। বুঝতে সময় লাগলো যে সে এখন কোথায় আছে। এরপর মনে পড়ল সে এখন আহমেদের ফ্ল্যাটে তার ঘরেই রয়েছে। একটা দীর্ঘ হাই তুলে রোজা ধীরে ধীরে উঠে বসলো বিছানায়। কিন্তু উঠে বসতেই তার চক্ষু চড়ক গাছ। চোখ বড় বড় করে নিজের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল রোজা। সঙ্গে সঙ্গে অবহেলায় পায়ের কাছে পড়ে থাকা কম্বল দিয়ে নিজেকে পুরোপুরি ঢেকে ফেলল। নিজের গায়ে কাপড়ের এক টুকরো সুতো না দেখে রোজা নিজেকে পাগল পাগল মনে হতে শুরু করলো। মাথায় কিছুই ঢুকছে না তার, এজন্যই তাকে এত হালকা হালকা লাগছিল। রোজা দু হাত দিয়ে কম্বলটা চেপে ধরে ভাবতে লাগলো আসলে হয়েছিলটা কি, তার জামা কাপড় কোথায় গেল। ঘুম থেকে উঠে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে যেন। হোয়াট দ্য হেল! রোজা এবার চিৎকার দিয়ে উঠল। আমার শাড়ি, আমার শাড়ি কোথায় গেল? সকাল সকাল রোজার এরকম গগন বিদারক চিৎকার শুনে আহমেদ চমকে নিজের ঘরের দিকে তাকালো। বাঘিনী তাহলে উঠে পড়েছে, কিন্তু এভাবে চেঁচানোর কি আছে? বিছানায় কি তেলাপোকা উঠেছে নাকি? ভালো করে হাত মুছে আহমেদ দৌড় লাগালো ঘরের দিকে। সে থাকতে তেলাপোকা কেন তার বউকে কামড়াবে? রোজা যখন নিজের সদ্য ঘুম থেকে ওঠা নিস্তেজ মস্তিষ্ক খাটাতে ব্যস্ত হয়ে পড়ল, সেই সময় আহমেদও ঘরের দরজার কাছে এসে ঝুলে পড়ল। দরজায় হেলান দিয়ে বলল, কি হয়েছে মাই কুইন, এভাবে চেঁচালে কেন? রোজা এবার চমকে তাকালো আহমেদের দিকে। সদ্য গোসল করে আসা সুঠাম দেহে সুদর্শন সুপুরুষটিকে দেখে রোজার মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা উচিত ছিল, কিন্তু আহমেদকে এভাবে ভেজা উদাম হয়ে দাঁড়িয়ে এবং আহমেদের চুলগুলো ভেজা দেখে রোজা ঘাবড়ে গিয়ে আরও বেশি বড় বড় চোখ করলো। আহমেদ আবারও এগিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আর ইউ ওকে বেব? রোজা এবার আহমেদের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো। বোঝার চেষ্টা করলো আসলে সে যেটা ভাবছে সেটাই সত্যি কিনা। কিছুক্ষণ ভাবার পর রোজার মাথায় আকাশ ভেঙে পড়ল। তর্জনী আঙুল উঠিয়ে আহমেদের দিকে তাক করে সন্দেহজনক কণ্ঠে বলে উঠল, ভোরবেলা? ওটা স্বপ্ন ছিল না? আহমেদ এবার ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারল। মুচকি আসলো সে। এরপরে বিছানার কাছে এসে বসতে বসতে বলল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার, এই কারণে ভয় পেয়েছো? রোজা এখনো অবাক হওয়ার রেশটা কাটাতে পারেনি। চোখ বড় বড় করে আহমেদের দিকে তাকিয়ে রইল।
এরপর কিছু একটা ভেবে নিজের হাত পা এবং গলায় হাত দেওয়া শুরু করলো। রোজাকে এমন করতে দেখে আহমেদ আশ্বাস দিয়ে বলল, আহা রোজা, মাই কুইন, তুমি কি আমাকে নিজের মতো ভাবো? আমি মোটেও তোমার কোথাও কামড় দেয়নি, আর না তোমার গলায় কোনো রকম আঁচড় দিয়েছি। শুধু ঘাড়ের পিছনে ছোট্ট করে আদর করে একটা লাভ বাইট দিয়েছি। আমি কি তোমার মতো যে খামচাখামচি করব? তুমি তো আমাকে বুক পিঠ একদম খামচে লাল করে দিয়েছো, দেখো। রোজা এবার খেয়াল করলো আহমেদের বুকের ওপর আসলে লাল লাল আঁচড়ের দাগ দেখতে পাওয়া যাচ্ছে। সবগুলোই নখের আঁচড়। যে কেউ দেখলে বুঝে যাবে এসব কিসের দাগ। এতক্ষণ ধরে রোজা মনে মনে ভাবছিল এসব নিশ্চয়ই আহমেদের বানানো কোনো প্ল্যান বা তার সাথে করা কোনো প্র্যাঙ্ক। কিন্তু আহমেদের বুকের ওপর তার নিজের নখের আঁচড় দেখে রোজা এবার কাঁদো কাঁদো হয়ে তাকালো আহমেদের দিকে। আহমেদ রোজার দিকে দুষ্টু হেসে তাকিয়ে রইল। তার এখন ভীষণ মজা লাগছে। আহমেদ জানতো ভোরবেলা রোজা নিজের মধ্যে ছিল না। নিশ্চয়ই তখন সে ঘুরেছিল এবং ইচ্ছে করে এসব করেনি। তবে রোজা যেটা স্বপ্ন ভেবেছিল সেটা আহমেদ কখনোই ভাবেনি। এখন আহমেদের ভীষণ রকমের হাসি পাচ্ছে, কিন্তু পরিবেশটা সিরিয়াসনেসের মধ্যে রাখাটা জরুরি। তাহলে না সে রোজাকে জব্দ করতে পারবে, আর অহনার কাছ থেকে বিরিয়ানিটাও পেয়ে যাবে। রোজার এবার মুখের অবস্থা দেখার মতন হলো, যেন অনেক বড়সড় অপরাধ করে ফেলেছে সে। রোজা এখন আহমেদকে দোষ দিতে চাইতো। সে নিশ্চয়ই এখন আহমেদের ওপর চেঁচামেচি করত এসবের কারণে। কিন্তু রোজার স্পষ্ট মনে পড়েছে ভোরবেলা সে নিজে থেকে আহমেদের ঠোঁটে চুমু খেয়েছে। শুধুমাত্র এই দৃশ্যটাই তার মনে রয়েছে। আর এই কারণে রোজা জোর করে কিছু বলতেও পারছে না, কারণ যা করা সে তো নিজেই করেছে। সবার আগে তো সেই ঘন্টাটা বাজিয়েছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে এখন রোজার। ভালো করে কম্বল দিয়ে হাত পাও গলা ঢেকে নিয়ে একটা ঢোক গিলে রোজা বলল, ইয়ে, আমি কি আপনাকে নিজে থেকে কিস করেছি? আহমেদও এবার সিরিয়াস হয়ে বলল, শুধু কিস? শুধু কিস করলে তো মেনে নেওয়া যায় রোজা, ওটা তো ফ্রেঞ্চ কিস ছিল। ফ্রেঞ্চ কিস নাম শুনলেও এর সম্পর্কে কোনো ধারণা নেই রোজার। আজ পর্যন্ত এরকম কিস এর বর্ণনা সে শোনেওনি। এই কারণে একটু বিভ্রান্তিতে পড়ে রোজা সরল মনে জিজ্ঞেস করলো, ফ্রেঞ্চ কিস? সেটা আবার কি? আহমেদ দু হাত বুকে গুজে বলল, ওটা একটু হাই কোয়ালিটির কিস আর কি। মানে ধরো, সাধারণ কিসে অন্য কিছু হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু এই কিসে অন্য কিছু, আই মিন অনেক কিছু হওয়ার সম্ভাবনা আছে। আর এই কিস অনেক। রোজা চোখ পিটপিট করে জিজ্ঞেস করলো। অনেক কি? আহমেদ লাজুক কণ্ঠে বলল, না থাক, লজ্জা পাবে। ওসব কি আর মুখে বলা যায়? রোজার এবার চোয়াল ঝুলে পড়ল। তার কাঁদো কাঁদো মুখ দেখে মনেই হচ্ছে এক্ষুনি কান্না করে দেবে এমন অবস্থা। আহমেদ এবার দুপা বিছানার ওপর উঠিয়ে আরও সিরিয়াস হয়ে বলল, দেখো রোজা, তুমি ভোর রাতে যা করেছো সেটাই আসলে মেনে নেওয়া যায় না। বিশ্বাস করো, তুমি যে এতটা, আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি এভাবে আমার মান সম্মান সব শেষ করে দেবে। আমার এতদিনের কুমারিত্ব তুমি এক নিমিষেই ভেঙে ফেললে। মানে তুমি যেটা করেছো সেটা আসলে বলার মতো না। জনগণ জানতে পারলে কি বলবে, আর নিজে থেকে কিভাবে পারলে? খুবই সিরিয়াসনেসের সাথে আহমেদ কথাটা বলল, যেন এই বিষয় নিয়ে সে আসলে অনেক বেশি চিন্তিত। এদিকে রোজা পারলে এক্ষুনি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। রোজা এবার অপরাধীর ন্যায় কণ্ঠস্বর করে বলে উঠল, আমি কিছু করিনি, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমি শুধু আপনাকে কিস করছিলাম, ঠিক আছে? এটা আমারও মনে আছে, কিন্তু ওটা আমি স্বপ্নে ভুল করে করেছিলাম। আমি ভেবেছিলাম ওটা স্বপ্ন ছিল না, মানে সত্যি বলছি। রোজার কথাগুলো একদম এলোমেলো। কি বলবে কিছুই বুঝতে পারছে না রোজা। তার মনোভাব এমন যেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধটা সে করে ফেলেছে। আহমেদ এবার বলে উঠল, তা তো ঠিক আছে রোজা, আমি তো তোমাকে বললাম তুমি যদি কিস করতে বা ফ্রেঞ্চ কিস, যেই কিসই করো না কেন, সেটা না হয় মেনে নিতাম। কিস পর্যন্ত শুধু সীমাবদ্ধ থাকলে আমি আসলেই কিছুই বলতাম না। কিন্তু এরপরে যা হয়েছে তা তো বুঝতেই পারছো। তোমার অবস্থা, আমার অবস্থা দেখেই বুঝতে পারছো সবটা। রোজা এবার মাথা নিচু করে চুপ করে রইল। এক হাত দিয়ে নিজের কপাল চেপে ধরল সে। আহমেদ আবারও বলে উঠল, আমার মতো একটা নিষ্পাপ মাসুম বাচ্চার ইজ্জত এভাবে শেষ করে দিলে রোজা, এটা কি তুমি ঠিক করলে?
রোজা এবার মাথা উঠিয়ে আগ্রহ ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো। আমি কি আরও কিছু করেছি নাকি? আহমেদ আরও লাজুক হেসে বলল। যা দুষ্ট, করেছো তো অনেক কিছুই, ওসব কিছু কি আর মুখে বলা যায়? রোজা এবার চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে ধরল। তার ভীষণ অস্বস্তি হচ্ছে। ভোর রাতে যা হয়েছে আরও কিছু মনে করার চেষ্টা করলো রোজা, কিন্তু আর মনে পড়ল না। আহমেদ আবারও বলে উঠল। বিশ্বাস করো মাই কুইন, আমি কখনোই এমনটা চাইনি। তুমি নিজে থেকে আমার কাছে এসেছ। সত্যি, তুমি নিজে আমাকে পাগল বানিয়ে দিয়েছ। সে সময় আমি কোনোভাবেই চাইনি, তুমি বাধ্য করেছ রোজা। তুমি জোর করে আমায় চেপে ধরেছ, আবার আমাকে গুলি করার হুমকিও দিয়েছিলে। আহমেদের বানোয়াট মিথ্যেগুলো সত্যি মনে করে এবার আর নিতে পারল না রোজা। কোনো আগা বাচ্চা ছাড়াই ভ্যাবা করে কান্না করা শুরু করে দিল। আহমেদ এবার ভালোই হকচকিয়ে গেল। সিক্রেট আন্ডারকভার টিমের এই কঠোর ব্যক্তিত্বের অধিকারী লিডারকে এভাবে হাত পা ছড়িয়ে কাঁদতে দেখে যে কেউ পাবনায় চলে যাবে। আহমেদ তবদা খেয়ে বসে রইল। রোজা যে এইভাবে কান্নাকাটি করা শুরু করে দেবে তা আহমেদ ভাবতেও পারেনি। এবার সেও তাই ভয় পেয়ে গেল। এগিয়ে এসে রোজার বাহু ধরে বলল। কি হলো রোজা, কাঁদছো কেন? ব্যথা করছে কোথাও? আমি তো তোমায় একটুও আঁচড় দেইনি। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে করিনি। আপনি প্লিজ আমাকে বলবেন না, কাউকে কিছু বলবেন না, আর আমাকে খোঁটা দেবেন না প্লিজ। আমি খুব ভালো করেই জানি আপনি এখন এটা নিয়ে আমাকে প্রতিদিন খোঁচা দেবেন। দোহাই লাগে আপনার, আমি সত্যি ইচ্ছা করে এসব কিছু করিনি। রোজার অবস্থা এখন এমন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আহমেদ এবার আর নিজের হাসিটা ধরে রাখতে পারল না। ঘর কাঁপিয়ে হো হো করে হেসে দিল সে। আহমেদের এরকম একটা মুহূর্তে পেট ফাটা হাসি দেখে রোজাও চমকে তাকালো। লোকটা কি পাগল হয়ে গিয়েছে, নাকি তার এরকম দুর্বলতার সুযোগ নিয়ে তাকে নিয়ে মজা নিচ্ছে? টলমলো চোখ নিয়ে আহমেদের দিকে অসহায় নেত্রপলকে তাকালো রোজা। আহমেদ এবার হাসতে হাসতেই বিছানা থেকে উঠে গত পরশু রোজার জন্য কিনে আনা শাড়িটা আলমারি থেকে বের করলো। শাড়ির প্যাকেটটা রোজার হাতে দিয়ে আহমেদ কোনো রকমে হাসি থামিয়ে রোজার অশ্রুসিক্ত চোখ জোড়া আদুরে দুহাতে মুছে দিয়ে বলল। হুশ, কাঁদে না মাই কুইন, মজা করছিলাম। রোজা এবার প্রশ্নবিদ্ধ চোখে তাকালেই আহমেদ অন্যরকম নেশা লাগানো কণ্ঠে বলে ওঠে। তুমি ওই চুমু পর্যন্ত সীমাবদ্ধ ছিলে রোজা, আর কিছু করনি তুমি, বরং চুমু দিয়েই নিস্তেজ হয়ে পড়েছিলে। কিন্তু তোমার কোমল ঠোঁটের ওই একটুখানি ছোঁয়াতেই যে মানুষটা বেসামাল হয়ে পড়েছিল, ওই সময় নিজেকে নিয়ন্ত্রণ করা যে মৃত্যুর যন্ত্রণার সমান রোজা। আমি ওই যন্ত্রণা সহ্য করতে পারিনি। কোনো মতে রোজাকে বুঝিয়ে সুঝিয়ে গোসলে পাঠিয়ে দিয়ে আহমেদ রান্নাঘরে এসে মাছের ভুনাটা করে ফেলল। এরপর সে নিজেও টি শার্ট পরে এসে ডাইনিং টেবিলটাও গুছিয়ে ফেলল। রোজা কেবলই মাথায় টাওয়াল বেঁধে বাথরুম থেকে বেরিয়ে এলো। তার মুখে এখনও সেই অস্বস্তি ইচ্ছা স্পষ্ট। তার সত্যি এখন কিছু ভালো লাগছে না। সে যে এমন একটা নির্লজ্জ মার্কা কাজ করে ফেলবে সে নিজেও জানত না। বাংলার পাঁচের মতন মুখটা বানিয়ে রোজা ডাইনিং টেবিলে এসে ধপ করে বসে পড়ল। রোজার দিকে এক পলক তাকিয়ে আহমেদও পানির জগটা নিয়ে এলো। এরপর সেও রোজার পাশে বসে পড়ল। রোজা কাতর চোখে তাকালো আহমেদের দিকে। আহমেদ একটু মিষ্টি হেসে রোজার মাথা টাওয়ালটা খুলে দিল। এরপর নিজ হাতেই তার চুলগুলো মুছে দিল ভালো করে। প্লেটগুলো সাজাতে সাজাতেই আহমেদ বলে উঠল। আজ তোমার জন্য আমার স্টুডিওতে যেতে দেরি হয়েছে রোজা। এখন আমি প্রডিউসারকে গিয়ে কিভাবে বলবো যে আমার বউ আমার ইজ্জত হরণ করেছে? এই কারণে আসতে পারিনি। রোজা আবারও ঠোঁট ফুলিয়ে তাকালো আহমেদের দিকে। আহমেদ দুষ্ট হেসে বলল। ওভাবে তাকায় না বউ, প্রেম প্রেম পাই তো। রোজা আবার অন্যদিকে ফিরে শক্ত কণ্ঠে বলে উঠল। আমি কিছুই করিনি, আমি শুধু চুমু খেয়েছি। এটা অত বড় কোনো ব্যাপারই ছিল না। আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলে উঠল। আমাকে পাগল বানিয়ে দেওয়ার জন্য ওটাই যথেষ্ট ছিল। রোজা অভিমানী কণ্ঠে বলে উঠল। আপনি ইচ্ছে করে এমন করছেন তাই না? আপনার উচিত ছিল আমাকে তখনই একটা থাপ্পড় মারা। যেহেতু ঘুমের ঘরে করেছি সেহেতু আপনার উচিত ছিল থাপ্পড় মেরে আমার ঘুমটা ভাঙিয়ে দেবার। আহমেদ চমকে উঠল যেন। তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি মাই কুইন?
আমি আমি তোমায় থাপ্পড় কেন মারবো? বউ আমার নিজে থেকে কাছে এসে আদর করেছে, এত বড় একটা সুযোগ হাতছাড়া করা যায়? রোজা এবার চুপ থাকলো। রোজাকে চুপ থাকতে দেখে আহমেদ এবার বলে উঠল, আচ্ছা, যা হওয়ার হয়েছে তো রোজা, এটা তো একদিন হতোই। তুমি চাইলেও হতো, না চাইলেও হতো, তাই ওটা নিয়ে আর কথা বলো না তো। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমারও দেরি হচ্ছে, আমারও দেরি হচ্ছে। রোজা এবার কোনো কথাবার্তা না বলে চুল ঠিক করে নিয়ে প্লেট নিতে থাকলো। এরপরে ভাত নিতে নিতে আহমেদকে উদ্দেশ্য করে বলে উঠল, আগামী 7 দিন আপনি আমার থেকে একদম দূরে থাকবেন। খবরদার আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আহমেদ যেন বুঝতে পারল বিষয়টা। মিষ্টি হেসে সে বলল, ঠিক আছে, ব্যাপার না, স্পর্শ করব না, কিন্তু দু একটা চুমু খেতে পারি। রোজা এবার চোখ পাকিয়ে তাকালো। আহমেদ এবার মাছের ভুনার বাটিটা রোজার দিকে এগিয়ে দিয়ে বলল, দেখো তো কেমন হয়েছে। আমি এর আগে মাছের ভুনা রান্না করিনি, চটপট খেয়ে বলো তো ঠিক আছে কিনা। রোজা তবুও আহমেদের দিকে কটমট করে তাকিয়ে থাকলো। আহমেদ এবার দুগালে হাত রেখে রোজার দিকে তাকিয়ে আহ্লাদি স্বরে বলে উঠল, লক্ষ্মী সোনা, আমার পাখির ছানা, বউ আমার চাঁদের কণা, রাগ করো না মোনা, তাড়াতাড়ি খেয়ে নাও এই মাছের ভুনা, ভালোবাসি তো তোমায় প্রিয়তমা। আর সহ্য করতে না পেরে রোজা হাত দিয়ে দোকান চেপে চেঁচিয়ে বলে উঠল। রোজা আহমেদের কাছ থেকে বিদায় নেওয়ার পর কিছুটা ভারী মন নিয়ে ফ্ল্যাট থেকে বের হয়ে আসে। তবে নিজের লক্ষ্য স্পষ্ট ছিল। এবার তার পরবর্তী গন্তব্য আকরাম চৌধুরীর মেয়ে তিশার কাছে। তিশার সাথে এই সাক্ষাৎটি রোজার জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ তিশা এমন কিছু তথ্য জানে যা রোজার প্রতিশোধের পথে অনেক সাহায্য করতে পারে। ড্রাইভ করতে করতে হঠাৎ রোজার ফোন জ্বলে ওঠে। সামনের দিকে তাকিয়েই রোজা ফোনটা হাতে নেয়। নোটিফিকেশনে দেখতে পায় একটি মেসেজ এসেছে। মেসেজটির দিকে তাকিয়ে রোজা ঠোঁটের কোণে এক মৃদু হাসি ফুটে ওঠে। তার স্ক্রিনে জ্বলজ্বল করেছে আহমেদের পাঠানো অনুচ্ছেদ আকারের এক বড়সড় মেসেজ। রোজা মাই কুইন, জানো যখনই তুমি দূরে যাও মনে হয় যেন বুকের বাঁ পাশ থেকে কিছু একটা ফাঁকা হয়ে গেছে। তোমার স্পর্শ, তোমার চোখ, তোমার সাথে কাটানো প্রত্যেকটা ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমার বেঁচে থাকার কারণ হয়ে উঠেছে। বিশ্বাস করো, আজকের ভোরটা ছিল আমার জীবনের সবচেয়ে সুখকর এক মুহূর্ত। এরকম মুহূর্ত, এরকম অনুভূতি, এরকম রূপে আমার রোজাকে আমি আবারও চাইবো বারংবার। এই মিশন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমার নিরাপত্তার চেয়ে বেশি কিছু আমার কাছে নেই। আমি জানি তুমি এখন সাহসী, বুদ্ধিমতী, তুমি কোনো বাধায় থামবে না। আমি চাইলেও তোমাকে আটকাতে পারবো না। তবু এই মনটা চাই তুমি কাছে থাকো, নিরাপদে থাকো। প্লিজ নিজেকে সাবধানে রেখো প্রিয়তমা। সেদিনকার মতো গুলিতে আহত হয়ে পড়ো না যেন, সেদিনকার মতো গুলিতে আহত হয়ে পড়ো না যেন। তুমি জানো না তুমি আমার জীবনে কতটা মূল্যবান। ফিরে এসো আমার কাছে রোজা, আমার জীবন যে তুমি। আমি অপেক্ষায় থাকবো একই ভালোবাসায়। ভালোবাসি তোমায় সব কিছুর চেয়ে বেশি। অনুচ্ছেদ আকারের এই বড়সড় মেসেজটা দেখে রোজার বুকে এক শীতল হাওয়া বয়ে গেল। এই লোকটা একটা পাগল, এত বড় মেসেজ লিখেছে কেন? এত কিছু যখন বলার ছিল তখন সামনাসামনি বললেই পারত। আসার সময় তো একটা কথাও বলল না। রোজার এখনও মনে পড়ছে, ফ্ল্যাট থেকে ফিরে আসার সময় আহমেদ তাকে ভালোবেসে আদর দেওয়ার বদলে কপালে শুধু একটা চুমু দিয়ে রাম ধমক দিয়ে তরজরি আঙুল তুলে বলেছে, সবসময় ভুলের প্রুফ জ্যাকেট পরে থাকবে রোজা। যদি তোমার কিছু হয়েছে, যদি কোনোভাবে একটা আচরও তোমার গায়ে লাগে, তাহলে ট্রাস্ট মি, আমি এবার নিজে তোমাকে গুলি করব। রোজা প্রথমে ভাবল অভিমানের বশে আহমেদকে তার মেসেজের রিপ্লাইটা দেবে না, কিন্তু তার এই বেহায়া মনটা কি তার মস্তিষ্কের কথা শোনে? প্রচণ্ড পরিমাণে নিজের ওপর বিরক্ত হয়ে রোজা ফোনটা হাতে নিল। গাড়িটা রাস্তার একপাশে সাইড করে দাঁড় করিয়ে রেখে ঠোঁটের কোণে ফুটিয়ে তুলল মিষ্টি হাসি। এরপরে টাইপিং করতে থাকলো আহমেদের উদ্দেশ্যে কিছু কথা। রোজাকে মেসেজ পাঠিয়ে আহমেদ কিছুক্ষণ বিছানায় বসে থাকলো, যেন রোজার স্নিগ্ধ উপস্থিতির রেশ এখনও বাতাসে মিশে আছে। আয়নার সামনে এসে নিজেকে গুছিয়ে নিল সে। আজকের পুরো দিনের পরিকল্পনা ভাবতে লাগলো।
আহমেদ বুঝতে পারল এখন তার সময় এসেছে স্টুডিওতে যাওয়ার দরকার। আলমারির দরজা খুলে আহমেদ তার স্টুডিওতে যাওয়ার জন্য কালো টি শার্ট আর জিন্স বের করলো। এমনিতে সে দেরি করে ফেলেছে, এই জন্য কোনো রকম সাজগোজের বাড়তি ঝামেলা ছাড়াই দ্রুত তৈরি হতে লাগলো সে। যদিও মনের গভীরে রোজার অনুপস্থিতির একটা হালকা শূন্যতা অনুভব করছিল, কিন্তু তার কাজে ফোকাস করার জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করলো। তার গন্তব্য এবার স্টুডিও, যেখানে আজ আমার তুমি সিনেমার টাইটেল সং রেকর্ডিং হবে, যা তার জন্যই বিশেষ একটি গান। সব কিছু গুছিয়ে দরজার কাছে এসে চাবি তুলে নিল আহমেদ। মৃদু হাসি দিয়ে মনে মনে ভাবল, রোজা চলে গেলেও তার প্রতিটি মুহূর্ত যেন সাথী আছে। আহমেদ স্টুডিওতে পৌঁছানোর পরপরই কাজের মধ্যে ডুবে যেতে চেয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে লক্ষ্য করলো স্টুডিওর রিসেপশনের সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে। খুব চেনা চেনা লাগলো তার। প্রথমে একটু অবাক হলেও কাছাকাছি যেতেই চিন্তা পারল, এরা তো সেই বিচ্ছুগুলো। আহমেদকে এগিয়ে আসতে দেখে রিয়াদ, সৌরভ, নাহিদ, অহনা, নুরা সবাই একে একে দাঁড়িয়ে গেল। সৌরভ এগিয়ে গিয়ে আহমেদকে উদ্দেশ্য করে বলল, স্যার, সবাই আমরা একসাথে আপনার সাথে আগে দেখা করতে আসলাম। মানে আহমেদ অবাক হয়ে বলল, কিন্তু এখন তোমরা এখানে কিসের জন্য অহনা? তোমাদের ম্যাম তো অলরেডি বেরিয়ে পড়েছে। নুরা এবার একটু বিনয়ী হয়ে বলল, স্যার, আমরা জানি তো ম্যাম অলরেডি চলে গিয়েছে, কিন্তু ম্যাম আমাদেরকে এখন খুঁজবে না, তিশাপুর সাথে দেখা করতে গিয়েছে, তাই এই সুযোগে আমরা আপনার কাছে চলে আসলাম। আহমেদ ভ্রুকুচকে তাকিয়ে বলল, কেন আমার সাথে দেখা করতে আসলে? কেন আমার কাছে কি দরকার এখন? সবাই এই পর্যায়ে একটু আমতামতা করতে থাকলো। রিয়াদ এবার মিনমিন করে বলে উঠল, স্যার, আমরা আপনার কেবিনে গিয়ে কথা বলি। সিক্রেট কথাবার্তা তো সবার সামনে বলা যায় না। আহমেদ রাজি হলো। সবাইকে নিয়ে নিজের কেবিনে চলে গেল। টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন রকমের ফাইল, কিছু কিছু ফাইলের আবার ধুলোও জমে আছে। রোজা মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত ফাইল দেখার পর মাথায় ব্যান্ডেজ করা আহত তিশার দিকে তাকালো। হাতে থাকা ফাইলটা রোজার সজোরে টেবিলের ওপর রেখে উৎফুল্লিত কণ্ঠে বলে উঠল, গ্রেট! আমি সত্যিই ভাবতে পারিনি তিশা যে তুমি এত তাড়াতাড়ি কাজটা করে ফেলতে পারবে। তুমি নিজেও জানো না তুমি কত বড় রকমের কাজটা করেছো। আই অ্যাম ইমপ্রেসড। তিশা বিনয়ের সাথে হাসলো। নিজের কাজে সে সফল হয়েছে, এটা ভেবে তার খুবই ভালো লাগছে। ম্যাম, আমি যা করেছি নিজের দায়িত্বের জন্য করেছি। আপনাদের সাহায্য করে আমার সত্যি অনেক ভালো লাগছে। রোজা এবার টেবিল থেকে কফির কাপটা নিয়ে এক চুমুক খেয়ে বলল, এত এত জলজান্ত প্রমাণগুলো আগে কেন আমার হাতে আসেনি? রিডিকুলাস! যে কাজটা আমি করতে পারলাম না সেই কাজটা তুমি এত সহজে করে ফেললে। এগুলো আগে আমার চোখে কেন পড়েনি? তিশা এই পর্যায়ে একটু সিরিয়াস ভঙ্গিতে বলল, ম্যাম, আসলে জাবেদের কেসটা আপনি শুধুমাত্র জাবেদকে ঘিরেই তদন্ত করছিলেন, কিন্তু এই জাবেদের কেসের সাথে আরও অনেক মাফিয়াসহ দেশের বাইরের অনেক জন, এমনকি অনেকগুলো ভিন্ন জটিল কেস যুক্ত রয়েছে, যেই কেসগুলো আপনি তদন্ত করেননি। আর এই কারণেই অনেকগুলো ক্লু মিস হয়ে গিয়েছিল। রোজা বোঝার ভঙ্গিতে মাথা নাড়ালো। সে সত্যি খুব খুশি হয়েছে তিশার কাজে। মেয়েটা অনেক দায়িত্বশীল। তিশা এবার কিছু একটা মনে করতেই চটপট করে বলে উঠল, ম্যাম, আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে জানানোটা খুবই প্রয়োজন। রোজা ভ্রুকুচকে বলল, কে কথা? ম্যাম, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে কুখ্যাত নায়িকা জিভা, যেখানে নিজেকে এতিম বলে দাবি করে, যে সম্পর্কে জাবেদ রায়ানের নিজের ভাগ্নি, অর্থাৎ জাবেদ রায়ানের নিজের বোনের মেয়ে। আহমেদের কেবিনে সবাই আহমেদকে ঘিরে ধরে বসে রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সৌরভ কফি নিয়ে কেবিনে প্রবেশ করলো। সবার হাতে হাতে কফি দিতেই আহমেদ এক চুমুক খেয়ে বলল, নাও এবার শুরু করো তো। কি বলবে তোমরা? যা বলার তাড়াতাড়ি বলো, আমার রেকর্ডিং আছে। এমনিতেই তোমাদের ম্যামের জন্য দেরি হয়ে গিয়েছে। এবার সবাই আহমেদকে খোঁজাখুঁজি করা শুরু করলো। অহনা শেষে বিরক্ত হয়ে আহমেদের দিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, স্যার, আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানে ম্যামের মুড ঠিক আছে আজকে? না মানে আমি বলতে চাচ্ছিলাম যে ম্যাম কি আজ আমাদের বকাবকি করবে? আপনি কি ম্যামের সাথে আবারও ঝগড়া করেছেন? খুবই জঘন্য একটা প্রশ্ন লাগলো আহমেদের কাছে এটা। চরম বিরক্তির সাথে আহমেদ জিজ্ঞেস করলো,
তোমরা কি আমার গুরুত্বপূর্ণ টাইমগুলো ওয়েস্ট করার জন্য এখানে এসেছো? এরকম অদ্ভুত ধরনের প্রশ্ন কেউ করে? এবারে রিয়াদ বলল, মানে স্যার আসলে যেটা বলতে চাচ্ছিলাম গত রাতে কি। আহমেদ এবার চট করে ধরে ফেলে ওদের অভিব্যক্তিটা। তাহলে এই বিচ্ছুগুলো এসব উল্টোপাল্টা কথা জানতে তার কাছে এসেছে। আহমেদ এবার মুচকে এসে কফিটা সাইডে রেখে তর্জনী আঙুলের ইশারায় তাদেরকে কাছে ডাকলো। সবাই নিজেদের কান এগিয়ে দিল আহমেদের দিকে। আহমেদ যখন এরকম ইশারায় তাদেরকে কাছে ডাকে তখনই তাদের বুক ধুকপুক করা শুরু করে। না জানি আরও কোনো অদ্ভুত ধরনের খবর শুনতে হয়। আহমেদের সতর্ক হয়ে বলে উঠল, বাই এনি চান্স তোমরা কি আমার বাসর রাত নিয়ে প্রশ্ন করছো? সবাই এবারে অপ্রস্তুত হয়ে একে অপরের দিকে তাকিয়ে মেকি হেসে মাথা নাড়ালো। আহমেদ এবার বাঁকা হেসে অহনার দিকে তাকিয়ে বলল, অহনা, তোমার আজকে বিরিয়ানি রান্না করাটা বেশি দরকার। দেরি করো না, বিকেলের মধ্যে আমার কাঙ্ক্ষিত কাচ্চি বিরিয়ানিটা চাই। অহনার চোখ বড় করে বলে উঠল, কিন্তু স্যার আমি তো আপনাকে শর্ত দিয়েছিলাম, শর্তটা না মানা পর্যন্ত আমি তো বিরিয়ানি দেব না আপনাকে। আহমেদ এবার বাঁকা হেসে তাকিয়ে থাকলো সবার দিকে। সবাই এবার বুঝতে পারলো বিষয়টা। নাহিদ উৎফুল্লে লাফিয়ে উঠে জিজ্ঞেস করলো, স্যার প্ল্যান কি সাকসেসফুল হয়েছে? আপনি ম্যামকে কাবু করতে পেরেছেন? আহমেদ নির্বিকার ভঙ্গিতে বলে উঠল, তোমাদের ম্যামকে আমি কি কাবু করব? তোমাদের ম্যামই আমাকে কাবু করে ফেলেছে। সবাই ভ্রু কুঁচকে তাকাতেই আহমেদ নিজের শার্টের কলারটা একটু সরিয়ে নিজের গলার কাছে থাকা আঁচড়ের দাগ দেখালো। নাহিদ তো বোকার মতন ভেবে বসলো আহমেদ ও রোজা মনে হয় ঝগড়া করেছে, মারামারি করেছে। আতকে উঠে সে বলে উঠল, এ কি স্যার, ম্যাম আপনাকে আসল কেটেছে? সর্বনাশ! শেষে মারামারি করলেন আপনারা, তাও আবার বাসর রাতে। আহমেদ এবার মুখ কুঁচকে তাকিয়ে বলল, আমার একমাত্র বউয়ের ভালোবাসার চিহ্নগুলো তোমাদের মারামারির চিহ্ন মনে হচ্ছে? আজব ব্যাপার স্যাপার। এই পর্যায়ে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। তবে নুরা কোনোভাবে বিশ্বাস করতে পারল না। সে সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞেস করলো, স্যার সত্যি করে বলুন তো, আপনি কি ম্যামকে জোর জবরদস্তি করতে গিয়েছিলেন? এই জন্যই কি আঁচড়টা লেগেছে? ম্যাম আপনাকে আবার ঘর থেকে বের করে দেয়নি তো? এখন নিজের সম্মান বাঁচাতে কি আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলছেন? আহমেদ এবার সবার দিকে তাকিয়ে মুখ কুঁচকে বলে উঠল, আমি কি এবার বাসর কিভাবে করেছি সেটাও তোমাদেরকে বলবো নাকি? সবাই আবারও প্রস্তুত হয়ে পড়ল। এরপর হঠাৎ আমতামতা করে সৌরভ জিজ্ঞেস করলো, স্যার প্রমাণ না পেলে তো না, মানে প্রমাণ ছাড়া তো কোনো কিছুই বিশ্বাস করা যায় না। আর রিয়াদ ভাই, অহনা, নুরা, নাহিদ এরা সবাই তো প্রমাণ ছাড়া কোনো কিছুই বিশ্বাস করবেই না। যতই হোক পুলিশের ডিপার্টমেন্টে কাজ করে বলে কথা। আহমেদ এবার অহনার দিকে তাকিয়ে বলে উঠল, এক কাজ করো, তোমার ম্যামের ঘাড়ে একটু চেক করবে, সেখানে কামড়ের দাগ দেখবে, তাহলেই বুঝে যাবে কোনটা সত্য কোনটা মিথ্যা। আর তাছাড়া বউ আজকে আমার অনেক ভালো মনে আছে, তবে সেটা শুধু আমার জন্য। তোমাদের ক্ষেত্রে কেমন মনে থাকবে সেটা আমি বলতে পারি না। নুরা এবার গালে হাত রেখে অসহায় কণ্ঠে বলে উঠল, আমরা ম্যামের ঘাড়ে কামড়ের দাগ আছে কিনা চেক করতে যাব, আর ম্যাম আমাদেরকে উড়াধুরা গুলি মারবে না, এটা কিভাবে সম্ভব? আহমেদ বলল, এর থেকে বেশি কিছু প্রমাণ আমি তোমাদেরকে দিতে পারছি না। তবে তোমরা যাই বলো, আজ আমি সত্যি ভীষণ খুশি। শুধু এখন এই মিশনটার জন্য তোমার ম্যামের জন্য চিন্তা হচ্ছে। ভালোই ভালো এই জাবেদের কেসটা ক্লোজ হোক, তারপর তোমার ম্যামকে নিয়ে আমি হানিমুনে চলে যাব। কিছুক্ষণ নীরব থাকার পর অহনা বলে উঠল, রিয়াদ ভাই আমার, তাড়াতাড়ি চল। আসলে এই মিশনটার জন্য আমারও ভীষণ চিন্তা হচ্ছে। ম্যাম নাকি আজকে আবার ডিজিপির কাছে যাবে। ম্যামের কাজগুলো শেষ করে আবার বিরিয়ানি রান্না করার উপকরণও কিনতে হবে। তড়িঘড়ি করে চেয়ার থেকে উঠে অহনা আহমেদকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনি একদম চিন্তা করবেন না, বিকেলের মধ্যে আমি আপনাকে স্পেশাল বিরিয়ানি খাওয়াবো। রিয়াদ বলে উঠল, স্যার আমরা সবাই আপনাকে অনেক বড় একটা উপহার দিব, নো টেনশন। বলেই
কেউ আর 1 মিনিটও দেরি করলো না। সবাই ফট করে আহমেদের কেবিন থেকে হাওয়া হয়ে গেল। সবাই চলে যাওয়ার পর আহমেদ হাঁপ ছেড়ে বাঁচল। ঠোঁট গোল করে বড় করে একটা শ্বাস ছাড়ল। এই বিচ্ছুগুলো জ্বালায় সে একদিন পাগল হয়ে যাবে নিশ্চিত। এবারে কিছু একটা ভেবে আহমেদের হঠাৎ মনে পড়ল যে প্রডিউসার এখনও স্টুডিওতে এসে পৌঁছায়নি। ম্যানেজারকে কল করার উদ্দেশ্যে নিজের ফোনটা হাতে নিল আহমেদ, কিন্তু নোটিফিকেশনে আসা রোজার নাম্বার থেকে একটি মেসেজ দেখে আহমেদ সঙ্গে সঙ্গে সজাগ হয়ে বসল। দেরি না করে ঢুকে পড়ল সেই মেসেজ অপশানটাতে। রোজা যে তাকে এত বড় একটা মেসেজ পাঠাবে এটা কখনো কল্পনাই করেনি আহমেদ। খুবই আগ্রহের সাথে রোজার পাঠানো মেসেজটা এবার পড়তে শুরু করলো সে। প্রিয় গায়ক সাহেব, আপনার এই কথাগুলো পরে মনে হলো যেন অনেক দূর থেকে আপনার ভালোবাসার স্পর্শ অনুভব করতে পারছি আমি। আপনি জানেন আমার প্রতিটা লড়াই, প্রতিটা পদক্ষেপে আপনার ছায়াটা সব সময় আমার সঙ্গে থাকে। আপনার ভালোবাসায় যে আমাকে শক্তি দেয়, সাহস দেয়। আপনি যখন বলেন তুমি আমার জীবনের মূল্যবান, তখন বুঝি আপনি জীবনের আসল মানে আপনি। আমার মিশন যতই গুরুত্বপূর্ণ হোক, আপনি ছাড়া সব কিছু যেন ফিকে। বিশ্বাস করুন, আমি প্রতিশ্রুতি দিলাম আল্লাহ চাইলে আমি নিরাপদেই আপনার কাছেই ফিরে আসব। কারণ আপনার কাছে ফিরে আসাটা আমার সবচেয়ে বড় জয়। এই পৃথিবীতে আপনি ছাড়া আমার আর কেউ আছে বলুন? আপনি জানেন আপনার প্রতিটা কথা আমার হৃদয়ের গভীরে একটি আলোক রেখায় এঁকে দেয়। আজ আপনি যতটা উদ্বিগ্ন আমি জানি, কিন্তু বিশ্বাস করুন আমার সাহসের পেছনে আপনার ভালোবাসাই সবচেয়ে বড় অবলম্বন। প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমি আপনার এই ভালোবাসায় নিজেকে শক্তি পাই। আপনার মনের আশ্রয়ে আমি সব ঝড় পাড়ি দিতে পারি। জানি এই পথ কঠিন, কিন্তু আপনার অপেক্ষার মিষ্টি অনুভবই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনার এই ভালোবাসা আমার কাছে যেন এক আশীর্বাদ, যার জন্য আমি প্রতিটা সংগ্রাম, প্রতিটা বাধা পার করতেও রাজি। আমি ফিরে আসবো ঠিক আপনার পাশে, আপনার ভালোবাসায় মনে, আর এক মুহূর্তের জন্য দূরে যাব না। আপনি আমার জীবন, আমার প্রতিটা স্বপ্নের শুরু আর শেষ। আপনাকে আমি ভালোবাসি, আজ কাল অনন্তকাল ধরে। রোজার মেসেজ পড়ে আহমেদ যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তার বুকের ভেতর হঠাৎ এক প্রশান্তির ঝড় বয়ে যায়, যা সে আগে কখনো অনুভব করেনি। তার চোখ দুটো মৃদু বিস্ময়ে বড় হয়ে যায়, আর ঠোঁটের কোণে ধীরে ধীরে এক প্রশান্তির হাসি ফুটে ওঠে। আহমেদ ভাবেনি যে রোজা তার মেসেজে রিপ্লাই দিবে। আহমেদ সময় নিয়ে আরও 4-5 বার মেসেজটা পড়ল। আহমেদ ফোনের স্ক্রিনে ভাসমান প্রতিটি শব্দের ওপর অসংখ্য চুমে এঁকে দেয়, যেন শব্দগুলো তার হৃদয়ের গভীরে গেঁথে যায়। তার চোখে অশ্রু এসে জমে, কিন্তু সে তো উপেক্ষা করে হাসি মুখে মেসেজের দিকে তাকিয়ে থাকে, যেন প্রতিটি অক্ষর, প্রতিটি বাক্য তার কাছে সেরা উপহার। তার মনে হয় যেন এক দীর্ঘদিনের অপেক্ষার পর হঠাৎ করে সমস্ত আকাশ পরিষ্কার হয়ে গেছে। বুকের ভেতর যে অস্থিরতা এতদিন ধরে তাকে তাড়া করে বেড়াচ্ছিল, রোজার সেই মিষ্টি কথাগুলো সব গলে মিশিয়ে দিয়েছে প্রশান্তির স্রোতে। মনে হয় যেন হৃদয়ের সমস্ত রুদ্ধ বাতাস আজ মুক্তি পেয়েছে। তার দম নিতে কষ্ট হচ্ছিল, অথচ এক অপূর্ব স্বস্তি তাকে ঘিরে ধরেছে। আহমেদের মনে হয় এই মুহূর্তটি সে চিরদিনের জন্য ধরে রাখতে চায়। তার হাতে ফোনটি শক্ত করে ধরে সে মনে মনে রোজার প্রতি অকথ্য ভালোবাসার প্রতিটি অনুভূতি অনুভব করে। আনন্দে উত্তেজিত হয়ে সে চেয়ারে বসে আবার উঠে দাঁড়ায়, যেন তার ভেতর অস্থিরতার স্রোত বইছে। সে মনে মনে আওড়ায়, রোজা, তুমি আমার হৃদয়ের প্রতিটি কোণে এমনভাবে জড়িয়ে আছো যা কোনোদিন কল্পনাও করতে পারিনি। তার হাত অবিরাম ফোনের স্ক্রিনে রোজার নাম ছুঁয়ে থাকে, যেন তার প্রতিটি ছোঁয়া রোজার কাছে পৌঁছে যায়। আনন্দে তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ফুটে ওঠে। সে নিজেকে ধরে রাখতে পারছে না, হৃদয়ে এক গভীর প্রশান্তি আর তৃপ্তি অনুভব করছে। আহমেদ এবার মনে মনে বলে ওঠেন, বউ আমার, তুমি যদি এখন আমার সামনে থাকতে, ট্রাস্ট মি, অসংখ্য চুমু দিয়ে অজ্ঞান করে দিতাম তোমায়। হোয়াট ডু ইউ মিন বাই দিস? এসব আপনি কি বলছেন মিস রেজা? আপনি কি এই বিষয়ে নিশ্চিত? এরকমভাবে কোনো রকম প্রমাণ ব্যতীত আমরা এই কাজ করতে পারি না। একটু আগে সমস্ত রকমের তথ্য পেয়ে রোজা ডিজিপি ইমরান হকের সাথে দেখা করতে এসেছে। সে এখন তারই কেবিনে টেবিলের সামনে বসে রয়েছে। রোজার পাশে রিয়াদ, নুরা, অহনা, নাহিদ ও তিশা ঢালের মতন করে চারপাশে দাঁড়িয়ে রয়েছে। তাদের উদ্দেশ্য
কোনো রকম সন্দেহজনক আচরণ দেখতে পেলেই বন্দুক বের করে লাগাম ছাড়া গুলি করা। ডিজিপি ইমরান হকের এরকম অস্থিরতা দেখে রোজা বাঁকা হেসে পায়ের উপর পা তুলে নিজের সানগ্লাসটা খুলে টেবিলের উপর রাখল। এরপরে ক্ষীণকণ্ঠে বলে উঠল, আপনি খুব ভালো করেই জানেন আমি কোনো রকম প্রমাণ ছাড়াই কাজটা করি না। আর জাভেদ রায়ানের বিরুদ্ধে যত রকম প্রমাণ আমি পেয়েছি বললে ভুল হবে, আমাকে পাইয়ে দেওয়ার জন্য সাহায্য করা হয়েছে সিআইডি অফিসার আকরাম চৌধুরীর একমাত্র গুণধর মেয়ে তৃষা চৌধুরী, যে কিনা আপনাদের ডিপার্টমেন্টের গোয়েন্দা টিমের সাথে কাজ করে। সেই তো সব প্রমাণ আমার কাছে নিয়ে এলো। ইমরান হক কিছু বুঝতে না পেরে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে রইল রোজার দিকে। রোজা আবারও বলে উঠল, এমনিতেও আমি শুধুমাত্র মানুষের কথাতেই কাজ করি না, আমি নিজেও যাচাই করেছি। যত সব প্রমাণ এখন রয়েছে সেই হিসেবে অত্যন্ত আইন অনুযায়ী এই এনকাউন্টার করে অর্ডার দেওয়াটাই স্বাভাবিক। ইমরান হক ঠোঁট ভিজিয়ে গম্ভীর হয়ে বললেন, আপনি কাজটা ঠিক করছেন না মিস রোজা। আপনি আবেগের বশে এমন করছেন। আর আপনি ভুলে যাবেন না যে আমিও জানি আপনি কিসের জন্য এভাবে জাভেদের পেছনে লেগে আছেন। এতে তো আপনার ব্যক্তিগত স্বার্থ রয়েছে। এবার রোজা গম্ভীর মুখে ভ্রু কুঁচকে ফেলল। চোয়াল শক্ত হয়ে গেল তার। এবার সে এগিয়ে এসে টেবিলের ওপর 2 হাত মুঠো করে রেখে বলল, মাইন্ড ইওর অন ল্যাঙ্গুয়েজ মিস্টার হক। আমি আপনার সাথে বাড়তি ঝামেলা করতে চাইছি না। আপনার সাথে ফালতু কথাবার্তা বলে ফালতু টাইম নষ্ট করার মতো টাইমও আমার কাছে নেই। আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না। আপনি এটা মনে করবেন না যে আপনার দুর্নীতি, আপনার অবৈধ কাজকর্ম সম্পর্কে আমি কিছুই জানি না। ইমরান হক চমকে তাকালেন রোজার দিকে। এবার তিনি আমতা করে বলে উঠলেন, আপনি এখন আমার পেছনে লেগেছেন, মানে একটা দিয়ে হচ্ছিল না আপনার। আমি আপনাকে সাহায্য করছি না, আপনার পক্ষ নিয়ে কথা বলছি না। এ কারণে আপনি আমাকে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন। রোজা এবার বাঁকা হেসে বলল, মিথ্যে অপবাদ মিস্টার হক? আপনি হয়তোবা ভুলে যাচ্ছেন, আপনাকে এর আগে 3 বার 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল শুধুমাত্র মাফিয়াদের হয়ে কাজ করার জন্য। এবার রোজার পেছনে থাকা তিশা সহ সবাই অবাক হয়ে গেল। তারা জানতো না যে ডিজিপি স্যার এরকম দুর্নীতিবাজ। তারা তো ডিজিপিকে ভালো মনে করেছিল, কিন্তু রোজা যে এরই মধ্যে এত কিছু বের করে ফেলেছে এটা তাদের ধারণাতেই ছিল না। রোজা এবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে 2 হাত বুকে গুজে বলল, বাংলাদেশ দণ্ডবিধি ধারা 96 থেকে 106 পর্যন্ত আত্মরক্ষার অধিকার সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে, যা নির্দিষ্ট পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য শক্তি প্রয়োগকে অনুধাবন করা। সন্ত্রাসবাদ, অস্ত্র বা মাদক চোরাচালান, মানব পাচার এবং মাল্টিপল মার্ডার বা সিরিয়াল কিলিং, পুলিশ ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা, এই সমস্ত অপরাধের জন্যই এনকাউন্টার করে দেবার অর্ডার আমাদের কাছেই আছে। আপনি আমাকে শেখাতে আসবেন না মিস্টার হক, আপনার থেকে ভালো জানি আমি। ইমরান হক এবার নিজেও দাঁড়িয়ে গেলেন। এরপরে বললেন, আপনি তাহলে বলতে চাচ্ছেন যে জাভেদ রায়হান এই সব অপরাধের সাথে যুক্ত? কি প্রমাণ আছে আপনার কাছে? এবার রোজা আড়ালে বাঁকা হাসলেও রিয়াদ, অহনা, নুরা, তিশা ও নাহিদ ঘর কাঁপিয়ে হো হো করে হেসে উঠল। রিয়াদ এবার 2 হাত বুকে গুজে বলে উঠল, মিস্টার হক, আপনি আসলে ম্যামকে তাহলে এখনো চিনতে পারলেন না? প্রমাণ ছাড়া ম্যাম কখনো কথা বলতে আসে না। আপনার প্রমাণ চাই। কি হাস্যকর কথা বললেন। আপনার কি মনে হয় মিস মিসেস এজে রুজা রহমান উইদাউট এনি টাইপ অফ প্রুফ কথা বলবে? রেডিকুলাস। রোজা এবার গম্ভীর স্বরে বলতে শুরু করলো, 2 বছর আগে আমাদের দেশ থেকে 3 কোটি টাকার অস্ত্র পাচার হয়ে গিয়েছে চট্টগ্রাম থেকে। তখনকার দিনে এক বড়সড় মাফিয়াকে মাদক পাচারের জন্য গ্রেপ্তার করা হয়েছিল, অথচ সেই কেসের আসল কালপ্রিট ছিল জাভেদ রায়ান। 6 মাস আগে বিমানবন্দরে তথ্যমন্ত্রীকে হামলা করা হয়েছিল, যার মূল হোতা ছিল জাভেদ রায়ান। গাজীপুর, মিরপুর, হবিগঞ্জ, চট্টগ্রাম, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, যশোরপুর, খুলনা ও নারায়ণগঞ্জ থেকে মোট 36 জন মেয়েকে পাচার করতে ভারতে পাঠানো হয়েছিল।
সেই কেসটা আপনারা পেন্ডিং করে রেখে দিয়েছিলেন। আপনাদের মতে সেই মেয়েগুলো নাকি স্বইচ্ছায় পালিয়ে গিয়েছিল। জাস্ট ওয়াও! অথচ সেই কেসের মূল কালসাপটা ছিল জাভেদ রায়ান। তাহলে আপনি বলুন, জাভেদ রায়ানের বেঁচে থাকার মানেটা কি? ইমরান হক এবার নিজের পকেট থেকে রুমাল বের করে সদ্য কপালে এসে ঘাম মুছে দিলেন। রোজা অন্যরকম কণ্ঠে বলে উঠল, ও আর একটা কথা, আপনি একটু আগে যে বলছিলেন, কি বলছিলেন? আমি আমার নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য জাভেদের পেছনে লেগেছি। আপনার মতে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আমি দেশের হয়ে কাজ করছি। হাউ রিডিকিউলাস! কথা মিথ্যে নয়, কিন্তু কিছুটা ভুল। তাহলে কি আপনি বলতে চাইছেন আমি আমার নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের জন্য কাজ করে অভিনয় করছি? দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত আমি, বুঝেছেন? এসব অভিনয় মনে হয় আপনার। আপনার কথা তো একদিক দিয়ে ঠিকই আছে। আমি এই ডিপার্টমেন্টে এসেছিলাম শুধুমাত্র প্রতিশোধ নেবার জন্য। তবে এখন এখানে পা রেখেছি, তখন থেকে এই ডিপার্টমেন্টই আমার সব হয়ে গিয়েছে। নিজের জীবনে মায়া ত্যাগ করে, নিজের পরিবার ত্যাগ করে, নিজের ভালোবাসা ত্যাগ করে আমার দেশের জন্য কাজ করছি। এসব কি আপনার অভিনয় মনে হয়? ইমরান হক এবার অপ্রস্তুত দৃষ্টিতে এদিক ওদিক তাকালেন। রোজা আবারও বলে উঠল, আর যদি আমি জাভেদের খেলাটা শেষ করতে না পারি, তাহলে আমার মতো আরও কজন রোজা যে আছে নিজের বাবাকে হারাবে আমি নিজেও জানি না। আমি চাই না আমার মতো জীবনে আর কারো হোক। আপনি কি জানেন জাভেদের ছেলের সাথে আমার বিয়ে দিতে রাজি না হওয়ার জন্য আমার বাবাকে খুন করা হয়নি? আমার বাবাকে মেরে ফেলা হয়েছিল কারণ আমার বাবা অবৈধ কাজ করতে রাজি হয়নি। আর সেই সময় আমার বাবাকে জাভেদের দরকার ছিল কোনো এক দুর্নীতি করার জন্য। আমি চাই না আমার মতো একটা নিকৃষ্ট জীবন কারো হোক, যে জীবনে নিজের বাবাকে নিজের চোখের সামনে খুন হতে দেখেও আমি কিছুই করতে পারিনি। এতটা দুর্বল ছিলাম আমি, এতটাই গাধা ছিলাম আমি। অথচ এখনকার ব্যক্তিত্বে আমি যদি তখন সেই সময় সেই পরিস্থিতিতে থাকতাম, তাহলে সেদিন আমি রান্নাঘর থেকে বটি এনে এক কোপে জাভেদের ঘাট থেকে তার মাথাটা আমি আলাদা করে দিতাম। রোজা এবার নিজের সানগ্লাসটা পরে নিয়ে বলে উঠল, আমি আপনার কাছে অর্ডার নিতে আসিনি। আপনার কাছে অর্ডার পাওয়ার কোনো ইচ্ছেও আমার নেই। বিশ্বাস করুন, এনকাউন্টার করার অর্ডারটা আপনার কাছ থেকে আসে এই জন্যই আপনাকে বলে রাখলাম যে আমি জাভেদকে এনকাউন্টার করতে যাচ্ছি। যে আপনি অর্ডার দিন আর না দিন, আই ডোন্ট কেয়ার। আপনার বাপও পারবে না আমাকে আটকাতে, জাস্ট বলে রাখলাম। এরপরে যদি আপনি কোনো রকম ঝামেলা করেছেন, তাহলে আপনার সাথে কি করতে হবে সেটা আমি ভালো করেই জানা আছে আমার। আমাকে এতটা ভালো মনে করবেন না। বলেই রোজা বাকিদেরকে নিয়ে ডিজিপির কেবিন থেকে বেরিয়ে পড়ল। এদিকে ইমরান হকের মাথায় আগুন জ্বলছে। সে আসলেই জাভেদের হয়ে কাজ করছিল এতদিন ধরে। জাভেদের সমস্ত অপরাধ তার জানা ছিল, কিন্তু প্রতি মাসে জাভেদ তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে দমিয়ে রেখেছিল। সেও টাকার লোভে আর কিছু করতে পারেনি। কিন্তু রোজার আজ এই অদম্য আত্মবিশ্বাস দেখে সে এখন নিজেই ভয় পেয়ে যাচ্ছে। দ্রুতগতিতে ইমরান হক নিজের ফোন উঠিয়ে জাভেদকে কল করলো। হ্যালো স্যার, আপনি যেখানেই থাকুন না কেন দয়া করে পালিয়ে যান। ওই মেয়েটা আপনাকে একদম ছাড়বে না। আমি তাকে এনকাউন্টার করার অর্ডার না দিলেও সে উপর মহল থেকে অর্ডার পেয়ে যাবে স্যার। আমি কিছু করতে পারবো না। তার কাছে সমস্ত জলজান্ত প্রমাণ রয়েছে। আপনি যত দ্রুত সম্ভব পালিয়ে যান। আমিও পালিয়ে যাওয়ার চেষ্টা করছি।